এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা দু চারটে লোকের দোষ হতে পারে না, সেখানে একাধিক দলের একাধিক বড় বড় সব নেতা, তাদের চোখের সামনে সমস্ত কিছু হয়েছে। ফলে তদন্তটা যখন হবে তখন সেখানকার অনেক প্রভাবশালীকে নজরে রেখেই তদন্তটা হওয়া উচিত। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করে দিনের পর দিন রাজস্ব ফাঁকি দিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল টুলু মণ্ডল। আর এবার টুলু মণ্ডলের ডিসিআর গেটের এক প্রাক্তন কর্মী তিনি বলছেন, টুলু মণ্ডলের ডিসিআর গেটে থাকতো স্পেশাল টিম, ডিসিআর গেটে মাঝে মধ্যে পুলিশও থাকতো, আসল না নকল ডিসিআর তখন সেটা বোঝা যায়নি। টুলু মণ্ডলে একাধিক ডিসিআর গেট ছিল, সেই ডিসিআর গেটে একজন কর্মী আমার সঙ্গে রয়েছেন। এটা নিয়ম মানে সেফটি হিসাবে রয়্যালটিটা কাটতো। 4 টন পার পিছু 100 সেফটি করে রয়্যালটি। রয়্যালটির দাম ছিল 990 টাকা। আমরা ওই লেখতাম যে সেফটি কত সেফটি রয়্যালটিটা আমরা কাটছি বা কত টন মাল আছে, রসিদ স্লিপটা দেখে আমরা রয়্যালটিটা কাটতাম। এই টোলগেট কার ছিল? আমরা জানতাম যে টুলু মণ্ডলের টোলগেট। কবে অবধি কাজ করেছে? এই ভোটের গণনা হওয়ার আগে পর্যন্ত। তারপরে কি হলো? তারপরে বিজেপি কিছু লোক এসে রয়্যালটি গেটের তালা মেরে দেয়। এই ডিসিআর গেটে নকল ডিসিআর আসতো, সেইটা ডিসিআর টাকা সরকারি ডিসিআর তো অ্যাকচুয়ালি কাগজ থাকতো, সেখানে নকল ডিসিআর ব্যাপারে জানতেন না, ওই নকল আর অরিজিনালের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতাম না। এখন এটা বুঝতে পারছি যে নকল ছিল যেটা বলছে মানুষ, কিন্তু আমরা কাজ করতাম, আমরা কাজ করাকালীন বুঝতে পারতাম না যে এটা নকল না অরিজিনাল। এখানে কি নিয়ম ছিল? একবারে আপনাদের পুরো টিম থাকতো কি একটা? 4-5 জন করে থাকতাম। একটা কাউন্টারে রসিদ দিয়ে স্লিপটা দিত, স্লিপটা নিয়ে একজনা সই করতো যে এত এত সেফটি রয়্যালটি। ফাঁকি দেওয়ার কোনো জায়গা, কোনো লরি দ্বারা বেরোতে পারতো না, ফাঁকি দিতে পারতো না। কেন, কিভাবে ফাঁকি কারণ কি নির্দেশ ছিল আপনাদের কাছে? এইখানে নির্দেশ কিছু নয়। এখানে নির্দেশ বলতে ও যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে যে বিনা রয়্যালটিতে আসছে, ওইটাই। সমস্ত জায়গায়, অর্থাৎ সমস্ত জায়গায় একটা টিম তৈরি থাকতো এই ডিসিআর গেটে, যাতে সবাই ডিসিআর কেটে তবে বেরোতে পারে। ওরকম যা বটে বটে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো? হ্যাঁ, যে ধরা না। তিনি 2 বছর ধরে এই যে ডিসিআর গেট রয়েছে টুলু মণ্ডলে, সেই ডিসিআর গেটে তিনি কাজ করতেন এবং যে তিনি বলছেন যে একেবারে একটা নির্দিষ্ট টিম থাকতো, যে টিম সবসময় ডিসিআর গেটের চারপাশে হচ্ছে পাহারা দিত। এমনকি তারা এখন বুঝতে পারছেন, তার দাবি যে ডিসিআর আসল না নকল কোনো কিছু বুঝতেন না, তখন পুলিশও থাকতো, মাঝে মধ্যে দেখতো। এই বিষয়ে কিন্তু তিনি তুলে ধরছেন। এই বিপুল পরিমাণ টাকা যদি একজন করে বা দালাল বা এজেন্ট যাই বলুন না কেন তার রোজগার হয়, তাহলে মালিকরা কত রোজগার করেছে? 250 কোটি টাকা। তো 250 কোটি টাকা মানে বুঝতে পারছেন যে 250 কোটি টাকায় মানে কত কি হতে পারে। এই বিপুল পরিমাণ টাকা জনগণের ট্যাক্সের টাকা, যে টাকা জনগণের পকেটে আসা উচিত ছিল গভর্নমেন্টের ট্যাক্স হিসেবে, রেভিনিউ হিসেবে, সেই টাকা কিন্তু এরা চুরি করে বড়লোক হয়েছে। আর ভুলও হোক, যেই হোক না কেন তাদের ব্যবস্থা কিন্তু করবে, আমাদের সরকার ব্যবস্থা করবে, ছাড়বে। সে তখন আর ভারতে আসতে পারছে না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াক, কিন্তু একদিন না একদিন তো আসবে। ঘুঘু দেখেছো বাবা, তুমি ফাঁদ দেখো নি, এবার ফাঁদ দেখবে। এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা দু চারটে লোকের দোষ হতে পারে না, সেখানে একাধিক দলের একাধিক বড় বড় সব নেতা, তাদের চোখের সামনে সমস্ত কিছু হয়েছে। ফলে তদন্তটা যখন হবে তখন সেখানকার অনেক প্রভাবশালীকে নজরে রেখেই তদন্তটা হওয়া উচিত। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।